পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় নেতা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুলি করে হত্যা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে আজ শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে ভয়াবহ পরিস্থিতি হয় মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয়ের একশনে। নরেন্দ্র মোদী আজকে কলকাতায় এসে কঠিন তুপের মুখে পড়ে ভারতে আজকে ধ্বংসলীলা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেন্দুর শপথ নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বদলে গেল সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইল। বিজেপি যদি এবার পশ্চিমবঙ্গ জয় করতে না পারতো, জানেন কি পশ্চিমবঙ্গের কত বড় সর্বনাশ হয়ে যেত। আর তাই বাংলার ভোটটা বিজেপির কাছে শুধুমাত্র একটা ভোট ছিল না, ছিল একটা ডু অ্যান্ড ডাই মিশন। সেই জন্যই বাংলা জয় করতে বিজেপি তার সমস্ত অর্থ, বল, কৌশল, ইডি, সিবিআই, র, আইবি সবাইকে লাগিয়ে দিয়েছিল। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ভারতের তামিলনাড়ুর রাজনীতি যেন নাটকীয়তায় ভরপুর। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। প্রশ্ন উঠেছে, একাধিক দল সমর্থন জানালেও থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান কেন আটকে আছে? বিজেপি সরকারের শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদ খোলা গাড়িতে শপথ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন তিনি। এরপর মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। কলকাতায় আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এসেছিলেন। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে কেন্দ্র করে অসংখ্য ঘটনা ঘটেছে আজকে। মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পর থেকে পরিকল্পনা করে আসছিল কিভাবে ভারতের ধ্বংসলীলা করবে। আজকে তার পরিকল্পনাটা বাস্তব করে এমনকি নরেন্দ্র মোদীও বিপদের মুখে পড়েন কলকাতার রাজপথে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নতুন পদক্ষেপ নেয় এবং সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহারও করতেছে। এই সম্পূর্ণ ভিডিও দেখলে এই মুহূর্তের বর্তমানের পরিস্থিতি এবং সেই শপথ অনুষ্ঠানে যে অসংখ্য ঘটনা ঘটে সবকিছুই আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আয়োজনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর মঞ্চে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া আসনের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিষেক অনুষ্ঠানে। শুভেন্দুকে সাথে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদী। সকাল থেকে ভিড় করেছেন হাজার হাজার নেতাকর্মী, আর তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী মোদী। কঠোর নিরাপত্তা জুড়ে রয়েছে কলকাতা শহরে। আর 35টি সেক্টরে ভাগ করা হয়েছে ব্রিগেড গ্রাউন্ডকে। মোতায়েন করা হয়েছে প্রায় 4000 পুলিশ সদস্য। সরাসরি যাচ্ছি পশ্চিমবঙ্গের অভিষেক অনুষ্ঠানে। সুকান্ত আছেন সেখানে। সুকান্ত, শুভেন্দু অধিকারী তো শপথ গ্রহণ করেছেন, তো প্রধানমন্ত্রী সহ বিশেষ হেভি ওয়েট নেতারা উপস্থিত রয়েছেন সেখানে। নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। অনেক প্রথমেই বলে রাখি যে 15 মিনিট আগে কিন্তু শুভেন্দু অধিকারী শপথ মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করছেন। তবে আমাদের কথা থেকে এখানে যারা এসেছেন, আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গ সম্প্রীতির যে একটা বাতাবরণ, যেটা মমতা ব্যানার্জি বলতেন যে বিজেপি মানে মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানরা তাদের নামাজ পড়তে পারবে না, আমরা শুনে নমস্কার করছি। और একটা কথা আমি বলি যে আপনি চোরের কথাটা কান দেবেন না। কেন উনি যখন বলেছে যে মুসলমানের উন্নতি আমি করেছি, তো মুসলমান যদি উন্নতি করতেন তাহলে আজকে মুসলমান বম চালাতো না, আজকে মুসলমান গলি চালাতো না, আজকে মুসলমান কলেজে বসতো, আজকে মুসলমান ছেলেরা স্কুলে বসতো, টিউশন করতো। এখন কোথায় বসে ছেলেরা? পার্টি অফিসে, যেখানে বম বাঁধা যায়, যেখানে দুর্নীতির কাজ সেকশন হয়, যেখানে রড বালু সাপ্লাই করে, ওইখানে মুসলমান বসেছে। কিন্তু একটা বার্তা আমি দিয়ে দিচ্ছি, এখন যে আমাদের থেকে সোনার বাংলা যাকে বলে তার নামে শুভেন্দু অধিকারী, উনি যখন এসে তাহলে সব চোরকে তাড়িয়ে দেবে। চোর এমনি পালাবে, এমনি পালাবে। আমি একটা মুসলমানের কোনো উন্নতি হয়নি আর না হবে। কিন্তু এবার আজকে 9 তারিখ, আজকে একটা খাতাতে লিখে দেন, এবার আমাদের সোনার বাংলা হয়ে যাচ্ছে। এবার উন্নতি কাকে বলে দেখিয়ে দেবেন। পুরো ভারতবর্ষে আমরা আছি। আর আজকে আমি এইখানে দিল্লিতে একই, ইউপিতে একই, গুজরাটে একই, রাজস্থানে একই। দক্ষিণ ভারতীয় সিনেমার রূপালী পর্দা থেকে এবার রাজনীতির সিংহাসনে তামিলনাড়ুর দীর্ঘ 6 দশকের রাজনৈতিক সমীকরণ একাই বদলে দিলেন থালাপতি বিজয়। মাত্র 2 বছর আগে দল গড়ে ডিএমকে, এআইএডিএমকের মতো বাঘা বাঘা রাজনৈতিক শক্তিকে টপকে এখন তিনি ক্ষমতার শীর্ষে। এক সাধারণ কলেজ ড্রপ আউট ছাত্র থেকে বিজয় এখন হয়ে ওঠেন আস্থাশীল কণ্ঠস্বর। সেই গল্পই বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু।
থালাপতি বিজয়, আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার এক জনপ্রিয় অভিনেতা হলেও সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ব্যাপক সাড়া পান। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে 108টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছে। কংগ্রেস সহ ছোট দলগুলোর সমর্থনে এখন তিনি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন। বিজয়ের এই যাত্রার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। চেন্নাইয়ের ফাতিমা ও বালালোক স্কুলে পাঠ শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন নামি লায়োলা কলেজে। বিষয় ছিল ভিজুয়াল কমিউনিকেশন, কিন্তু বই খাতার চেয়ে সিনেমার ক্যামেরার লেন্স তাকে বেশি টানত, যার ফলে মাঝপথে ইতি টানেন প্রাতিষ্ঠানিক শিক্ষায়। ডিগ্রির মায়া ত্যাগ করে বিজয় বেছে নিয়েছিলেন অনিশ্চিত এক স্বপ্নের পথ। পর্দায় বিজয়ের নায়ক হয়ে ওঠা যতটা সহজ ছিল, রাজনীতিতে আসা ছিল ততটাই পরিকল্পিত। 2010 সালের পর থেকেই নিজের সিনেমার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে থাকেন তিনি। কাথি সিনেমায় কৃষক সংকট, মার্সালে স্বাস্থ্য খাতের দুর্নীতি কিংবা সরকারের নির্বাচনী অনিয়ম নিয়ে কথা বলে তিনি নিজেকে আগেই সাধারণ মানুষের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতার দাপট নতুন কিছু নয়। এমজি রামচন্দ্রন বা জয়ললিতার পথ ধরে অনেকেই এসেছেন, কিন্তু বিজয়ের ক্ষেত্রে তফাৎ হলো তিনি এসেছেন ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকা অবস্থায়। এমনকি রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে সমর্থকরা দেখছেন এক বড় ত্যাগের রাজনীতি হিসেবে। নিজে কলেজ শেষ করতে না পারলেও শিক্ষাকে রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ করেছেন বিজয়। কৃষক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার খরচ সরকার বহন করবে, এমন প্রতিশ্রুতি গ্রামীণ জনপদে ব্যাপক প্রভাব ফেলেছে। তরুণ ভোটারদের কাছে বিজয় এখন কেবল একজন সুপারস্টার নন, বরং তাদের অধিকার আদায়ের এক আস্থাশীল কণ্ঠ। মানুষ তাকে ভালোবেসে অনেক আগেই থালাপতি বা সেনাপতি উপাধি দিয়েছিল। ব্যালট বক্সে সেই ভালোবাসার প্রতিফলনই তাকে পৌঁছে দিচ্ছে মুখ্যমন্ত্রীর আসনে। দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘদিনের দ্বৈত বলয় ভেঙে থালাপতির এই উত্থান কেবল একটি জয় নয়, বরং আগামীর এক নতুন তামিলনাড়ুর ইঙ্গিত দিচ্ছে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ইতিহাসের সাক্ষী হল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই ময়দান থেকেই প্রথমবারের মতো গেরুয়া শিবিরের হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। এর মধ্য দিয়ে অবসান হল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অধ্যায়। এই দৃশ্য কাছ থেকে দেখতে সভাস্থলে দেখা গেল জনতার উপচে পড়া ভিড়। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্থানীয় সময় সকাল 11টার দিকে ছাদ খোলা গাড়িতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের অনেক নেতা। আমন্ত্রিত ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর শপথের পর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু শপথ নেন রাজ্যের মন্ত্রী হিসেবে। মন্ত্রীদের শপথ পড়ান রাজ্যপাল শ্রী RN রবি। ইন চান্দোবুঙ্গা nyutumte kirien hatawide गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी। শপথ অনুষ্ঠানের মূল পর্বের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে স্মরণ করেন নরেন্দ্র মোদী। এরপর সম্মাননা জানান প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে, যিনি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার এদিকে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের নেত্রী মমতাকে আমন্ত্রণ জানানো হলেও দলের পক্ষ থেকে সেখানে অংশ নেননি কেউ। বিজেপি যদি এবার পশ্চিমবঙ্গ জয় করতে না পারত, জানেন কি পশ্চিমবঙ্গের কত বড় সর্বনাশ হয়ে যেত। আর তাই বাংলার ভোটটা বিজেপির কাছে শুধুমাত্র একটা ভোট ছিল না, ছিল একটা ডু অ্যান্ড ডাই মিশন। সেই জন্যই বাংলা জয় করতে বিজেপি তার সমস্ত অর্থ, বল, কৌশল, ইডি, সিবিআই, র, আইবি সবাইকে লাগিয়ে দিয়েছিল।
ছিল। এক কথায় বাংলা জিততে বিজেপি একেবারে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু কেন? কারণ বাংলা জয়ের পেছনে বিজেপির এমন 7টা গুরুত্বপূর্ণ কারণ কাজ করছিল, যেগুলো আপনি ভাবতেও পারবেন না, যেগুলো জানলে আপনি সত্যিই চমকে উঠবেন। কি সেই কারণ? একে একে সেগুলোই জানবো আজকের এই ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করি। চ্যাপ্টার 1, দেশের সার্বভৌমত্ব রক্ষা পেল। দেখুন, বিজেপি যদি পশ্চিমবঙ্গ জয় করতে না পারত, তাহলে পূর্ব ভারতের সার্বভৌমত্বই প্রশ্নের মুখে পড়ে যেত। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারত। চিকেন নেকের উপরে এতটাই চাপ বাড়ত যে 7 সিস্টারের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়ে যেতে পারত। আর তাই দেশপ্রেমিক ভারতীয়দের কাছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন ছিল না, ছিল জীবন মরণ লড়াই, যা ভারতকে জিততেই হতো। কিন্তু কেন, বিপদটা কিভাবে ঘটতে পারত, চলুন সেটাই বিস্তারিতভাবে বুঝি। আপনারা জানেন না, হয়তো জানার কথাও নয়, যে মোহাম্মদ ইউনূসের সময়কালে পাকিস্তানের আইএসআই ঢাকায় একটা সেল গড়ে তোলে। সেই সেলে একজন পাক ব্রিগেডিয়ার, 2 জন মেজর জেনারেল এবং একজন কর্নেল রয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, লস্কর-ই তৈবা, জামাতে ইসলামী সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনকে সক্রিয় করা। এরপর তাদের পরিকল্পনা ছিল নেপাল ও বাংলাদেশকে ব্যবহার করে শিলিগুড়ি করিডোরকে দুর্বল করে তোলা। সেই উদ্দেশ্যেই তারা নিজেদের নেটওয়ার্ক বিস্তার করতে থাকে এবং অস্ত্র সংগ্রহের উদ্যোগ নেয়। আর তার জন্য সরাসরি করাচি থেকে চট্টগ্রামে অস্ত্র আনা শুরু হয় এবং মোহাম্মদ ইউনূসের আমলেই তুরস্কের উদ্যোগে চট্টগ্রামে একটা ড্রোন নির্মাণ কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এই ষড়যন্ত্রের অংশ হিসাবে। এর সঙ্গে চীনকেও যুক্ত করার চেষ্টা করা হয়। এই প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূস চীনকে তিস্তা প্রকল্প গ্রহণের কথা বলেন এবং চীনকে বলেন লালমনিরহাটে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি একটা এয়ারবেস সক্রিয় করার প্রস্তাব রাখেন। পাশাপাশি বাংলাদেশের ইউনূস সরকার এবং পাকিস্তানের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং শুরু হয় এবং বেজিংয়ে গিয়ে মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার অঞ্চল স্থলবেষ্টিত এবং বাংলাদেশই তার একমাত্র প্রবেশদ্বার। ওই সময় মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে চীনকে আমন্ত্রণ জানাচ্ছিলেন যেন চীন এখানে এসে ভারতের শিলিগুড়ি করিডোরটাকে কেটে ভারতের 7 সিস্টারকে আলাদা করে ফেলতে পারে। তবে গল্পটা এখানেই কিন্তু শেষ নয়। পাকিস্তানের আইএসআই প্রচুর টাকা ফান্ড করে জামাতে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় আনার আপ্রাণ চেষ্টা শুরু করেন, যদিও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টাটা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ক্ষমতায় এসেছে বিএনপি। আজকের দিনের শুরুতেই একটা ভিডিও দেখাই, তার আগে বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সেই শুভেন্দু অধিকারী শপথ নিলেন। সেই আর কিছু দেখবেন? আর কিছু দেখার বাকি আছে? আমার ধারণা আর কিছু দেখার বাকি নেই। এই হচ্ছে অবস্থা। দেখেন, আরো দেখাই। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর কি দেখবেন? আর আমার ধারণা যে দেখার কিছু বাকি নেই। পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি। মোদি নিজে দৌড়ে এসেছেন, তার জন্য বিশাল ব্যাপার। বিজেপি এই প্রথমবারের মতন পশ্চিমবঙ্গ দখল করলো বলা যায়। ভোটে জেতা বড় কথা না, বড় কথা হলো যে একটা দখল হলো। এবং এই দখলের পর থেকে নির্বাচন, তো অবশ্যই নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা মমতা জানে, পশ্চিমবঙ্গের জনগণ জানে, কিন্তু বিজেপির অধীনে চলে গেল পশ্চিমবঙ্গ। এরপর কারা শান্তিতে থাকবে, কারা অশান্তিতে থাকবে, এটা বুঝতে পারবেন। যেখানে যেখানে বিজেপি ভারতের, সেই সব জায়গাটায় কারা শান্তিতে থাকে আর কারা অশান্তির মধ্যে থাকে, এটা খুব দ্রুতই বোঝা যাবে। ওই যে বলছে না যে এটা হিন্দুস্তান, হিন্দুরা দেশ চালাবে, শুধু তাই না, বিপদ আরো আছে। তার আগে বলি খবর, শপথ নিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করলো বিজেপি, সত্য। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা। বাংলাদেশ সময়ের 11:30টার সময় শপথ অনুষ্ঠান শুরু হয়। দুপুর 12টার একটু পর রাজ্যপাল RN রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে অভিবাদন জানান। মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর NDTV, আনন্দবাজার, APB আনন্দ। যাই হোক, এই শুভেন্দুর আরো একটা ক্লিপ দেখবেন আছে।
যে শেখ হাসিনাই হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী। এই কথা কিন্তু এখনো সে প্রত্যাহার করেনি। তারপরে তার সাম্প্রদায়িক বক্তব্য, হিন্দুদের নিয়ে বক্তব্য, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য। তার মানে শুভেন্দু অধিকারী যতক্ষণ ক্ষমতায় আছে তার বাংলাদেশ চাপের মধ্যে পড়ে গেল, মুসলমানরা চাপে পড়লো। বহু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু মুসলমান যারাই বহু বছর আগে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানকে বা আজকে যে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এসেছিলেন এটা নিয়ে অনেক তথ্য এখানে দেখিয়েছি গেছে। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের কি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।